তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টার এডুকেশন অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপার অর্থাৎ গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এই পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশান নয়, তোমরা কিছু প্রশ্নের অ্যান্সারও আজকের ক্লাসে পেয়ে যাবে। তাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, এবং সাজেশানে আমি খুব লিমিটেড প্রশ্ন রেখেছি যাতে তোমরা কম প্রশ্ন করেও পরীক্ষায় ভালো কমন পেতে পারো। দেখো, প্রথমেই 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, ব্যক্তিগত নির্দেশনা ও দলগত নির্দেশনা বলতে কী বোঝো? তার সঙ্গেই আছে ব্যক্তিগত ও দলগত নির্দেশনার সুবিধা অসুবিধাগুলি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। একটি উত্তম বিদ্যালয় নির্দেশনার কর্মসূচি ও শর্তাবলী বা প্রয়োজনীয় উপাদানগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, নির্দেশনার সংজ্ঞা দাও। নির্দেশনার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। নির্দেশনার সংজ্ঞা এবং নির্দেশনার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। তারপরে কি আছে, নির্দেশনার বিভিন্ন প্রকার কাজ বা নির্দেশনার কার্যাবলী বিস্তারিত আলোচনা করো। এবারে ইউনিট টু থেকে দেখো, ইউনিট 2 থেকে প্রথম প্রশ্ন আছে ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝো? বয়ঃসন্ধিকালে বা কিশোর কিশোরীদের জন্য ব্যক্তিগত নির্দেশনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপরের প্রশ্ন, বৃত্তিমূলক নির্দেশনা কাকে বলে? প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কার্যাবলী বা ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, শিক্ষামূলক নির্দেশনা বলতে কী বোঝো? শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। কি বললাম? শিক্ষামূলক নির্দেশনা বলতে কী বোঝো? শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, বৃত্তিমূলক নির্দেশনার সংজ্ঞা দাও। বর্তমান সমাজে বৃত্তিমূলক নির্দেশনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। এবার 3 নম্বর মডিউল থেকে দেখো 10 নম্বরে বড় প্রশ্ন যেগুলো করবে। প্রথম প্রশ্ন আছে এখানে, অনির্দেশক বা পরোক্ষ পরামর্শ দান বলতে কী বোঝো? এই পরামর্শদান পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি লেখো। তারপরে হচ্ছে নির্দেশক বা প্রত্যক্ষ পরামর্শদান বলতে কী বোঝো? এই পদ্ধতির বিভিন্ন পর্যায় বা ধাপগুলি উল্লেখ করো। তারপরে কি আছে, পরামর্শ দান বা কাউন্সিলিংয়ের সংজ্ঞা দাও। পরামর্শদানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। তারপর হচ্ছে দলগত পরামর্শদান বলতে কী বোঝো? ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের সুবিধা অসুবিধা। এবার 5 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে দেখো, তারপরেই আমি তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, ব্যক্তিগত ও দলগত নির্দেশনার পার্থক্য। নির্দেশনা ও পরামর্শদানের মধ্যে প্রধান পার্থক্য। তারপর হচ্ছে, নির্দেশনার যে কোনো 5টি প্রধান কাজ বা গুরুত্ব উল্লেখ করো। নির্দেশনা ও শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। এবার 2 নম্বর ইউনিট থেকে দেখো, শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনার মধ্যে পার্থক্য। নেক্সট হচ্ছে, ব্যক্তিগত নির্দেশনার উদ্দেশ্যগুলি সংক্ষেপে লেখো। নেক্সট, শিক্ষামূলক নির্দেশনা বলতে কী বোঝো? এর গুরুত্ব। নেক্সট, বৃত্তিমূলক নির্দেশনার উদ্দেশ্যগুলি কী কী। এবার 3 নম্বর ইউনিট সংহতিমূলক বা সমন্বয়ী পরামর্শদান বলতে কী বোঝো? বৈশিষ্ট্য। প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শদানের পার্থক্য। দলগত ও ব্যক্তিগত পরামর্শদানের পার্থক্য। একজন ভালো পরামর্শদাতার গুণাবলী সংক্ষেপে লেখো। পরামর্শদানের গুরুত্ব ও বা প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। এই ছিল সাজেশান। এবারে তোমরা প্রশ্নের উত্তর দেখো, কীভাবে অ্যান্সার লিখতে হয় সেটা দেখো। এবার তোমরা দেখো কিভাবে তোমরা অ্যান্সারগুলো গুছিয়ে লিখবে। 10 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে প্রথম যেটা ছিল ব্যক্তিগত নির্দেশনা দলগত নির্দেশনার যে প্রশ্নটা, প্রথমে ইন্ট্রোডাকশান, তারপর ব্যক্তিগত নির্দেশনার ধারণা যেটা আছে সেটা আছে, তার সুবিধা, ব্যক্তিগত নির্দেশনার সুবিধা আছে এখানে গোপনীয়তা রক্ষা, সুনির্দিষ্ট সমাধান, নিবিড় সম্পর্ক, মনোযোগ। অর্থাৎ এমনভাবে আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয় যাতে অন্য প্রশ্নের উত্তরও তোমরা লিখে আসতে পারো। যদি আসে যে ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধা লেখো, সেখানে তুমি লিখে আসতে পারবে প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, এবার অসুবিধা দেখো, সময় সাপেক্ষ আছে, তারপর ব্যয়বহুল আছে, সীমিত পরিসর আছে। তারপর দলগত নির্দেশনা, সেখানে ধারণা, তার সুবিধা আছে, দেখতে পাচ্ছ দলগত নির্দেশনার সুবিধা আছে, অসুবিধা দেখো কিছু অসুবিধা এখানে দেওয়া আছে এবং উপসংহার দিয়ে অ্যান্সার শেষ। দ্বিতীয় প্রশ্ন যদি দেখো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় নির্দেশনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। একটি উত্তম বিদ্যালয় নির্দেশনার কর্মসূচি।
শর্তাবলী বা প্রয়োজনীয় উপাদানগুলি আলোচনা করো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করছো, তারপরেই দেখো তারপরে হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় নির্দেশনার প্রয়োজনীয়তা। মাধ্যমিক বিদ্যালয় নির্দেশনার প্রয়োজনীয়তা এখানে প্রথমেই আছে কি বয়ঃসন্ধিকালের সমস্যা ও মানসিক অভিযোজন, ঠিক আছে, এখানে প্রথম পয়েন্ট। তারপর হচ্ছে শিক্ষামূলক ও পাঠ্যক্রম নির্বাচন, তারপর বৃত্তিমুখী চেতনা ও ভবিষ্যৎ পরিকল্পনা, তারপরে দেখো সামাজিকীকরণ ও শৃঙ্খলাবোধ গঠন, তারপর হচ্ছে উত্তম বিদ্যালয় নির্দেশনা কর্মসূচির শর্তাবলী ও উপাদান, সেখানে যথাযথ পরিকল্পনা ও সংগঠন, তারপর হচ্ছে দেখো প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি ও শিক্ষকের ভূমিকা, নেক্সট হচ্ছে তথ্য সংগ্রহ ও ব্যক্তিগত নথি সংরক্ষণ, তারপরে আছে দেখো তারপরে বাকি দেখো সহযোগিতামূলক সম্পর্ক ও মূল্যায়ন, নেক্সট হচ্ছে উপসংহার। এইভাবে প্রশ্নের উত্তর শেষ করা হয়েছে। তারপরে যদি দেখো পরের প্রশ্ন নির্দেশনার সংজ্ঞা দাও, নির্দেশনার প্রকৃতি পরিধি। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখো, নির্দেশনার এখানে সংজ্ঞা দেওয়া আছে, নির্দেশনার প্রকৃতি, ঠিক আছে, নির্দেশনার প্রকৃতি, নির্দেশনার তারপরে পরিধি, তারপর দেখো তারপরে আছে উপসংহার। এইভাবে অ্যান্সার শেষ হলো। এবারে তারপরে তোমাদের একটু আমি মডিউল 2 থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো। ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝো? বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের জন্য ব্যক্তিগত নির্দেশনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। এখানেও তুমি ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করছো, ঠিক আছে। তারপর বয়ঃসন্ধিকালে ব্যক্তিগত নির্দেশনার গুরুত্ব, নেক্সট তারপর দেখো শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে অভিযোজন, তারপরে আবেগজনিত ভারসাম্য রক্ষা ও নিয়ন্ত্রণ, পারিবারিক ও সামাজিক দ্বন্দ্ব নিরসন। এইভাবে তোমাদের প্রশ্নের অ্যান্সার গুছিয়ে লিখতে হবে। আর তোমরা যদি পরের সেমিস্টার এবং অন্যান্য পেপারগুলোর স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এই সেমিস্টারের বললাম অন্যান্য পেপার বা পরের সেমিস্টার যদি এরপরে 4 সেমিস্টার আসছে তখনও আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, ঠিক আছে, সেগুলোও যদি পারচেস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে। এবার হচ্ছে দেখো 2 নম্বর প্রশ্ন, বৃত্তিমূলক নির্দেশনা কাকে বলে? প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কার্যাবলী বা ভূমিকা আলোচনা করো। সেখানেই প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দেওয়া আছে, তারপর বৃত্তিমূলক নির্দেশনার সংজ্ঞা দেওয়া আছে দেখতে পাচ্ছ, তারপর প্রাথমিক স্তরে বৃত্তিমূলক নির্দেশনার ভূমিকা আছে, নেক্সট আছে দেখো মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কার্যাবলী দেওয়া আছে, ঠিক আছে। এইভাবে আমাদের অ্যান্সার কমপ্লিট করা হয়েছে। এবার উপসংহার দিয়ে অ্যান্সার শেষ, ঠিক আছে। এবারে হচ্ছে শিক্ষামূলক নির্দেশনা বলতে কী বোঝো? শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা, তারপর শিক্ষামূলক নির্দেশনার অর্থ ও তাৎপর্য দেখো, তারপরে হচ্ছে প্রাথমিক স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজ, মাধ্যমিক স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজ, তারপর হচ্ছে উচ্চ স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজ। এইভাবে দিয়ে তারপর হচ্ছে উপসংহার দিয়ে শেষ। তারপর বৃত্তিমূলক নির্দেশনার সংজ্ঞা দাও, ভূমিকা, তারপরে বৃত্তিমূলক নির্দেশনার গুরুত্ব। এইভাবে তোমাদের অ্যান্সার দিতে হবে। দেখতেই পাচ্ছ অ্যান্সারটা কীভাবে রেডি করা হয়েছে, উপসংহার। এবার 3 নম্বর ইউনিট দেখো। 3 নম্বর ইউনিট হচ্ছে কী আছে দেখো, 3 নম্বর ইউনিটে আছে আদর্শ বা পরোক্ষ পরামর্শদান বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধা দেখো। এটা আমি স্ক্রল করে যাচ্ছি। আর যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার আছে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্টাডি মেটেরিয়ালে আমাদের 2 নম্বরের প্রশ্নের অ্যান্সারও পাবে, ঠিক আছে। 2 নম্বরের যে প্রশ্ন আছে সেই 2 নম্বরের প্রশ্নের অ্যান্সারও তোমরা পেয়ে যাবে এইভাবে, ঠিক আছে, পুরো ইউনিট অনুযায়ী লেখা আছে।